তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো দেখো এই ভিডিওতে মূলত দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ যারা পুজোর পরে টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছে। একটু টেস্ট পরীক্ষার বিষয়ে বলে রাখি যে টেস্ট পরীক্ষা কিন্তু কোনো স্কুলে আশা করি পুজোর আগে কোনো টেস্ট পরীক্ষা নিচ্ছে না। তো পুজোর পরে কিন্তু সমস্ত স্কুলে বা সবার স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষাটা শুরু হচ্ছে। তার মধ্যে একটু ভালো তোমরা প্রিপারেশন নাও, কেননা পুজোর মরশুমে কিন্তু খুব ভালো পড়াশোনা হয় না, কেউ করতেও চায় না। তো আশা করি তোমাদের কাছে ফোন আছে, বিভিন্ন ভিডিও বিভিন্ন টিচাররা দিয়ে থাকেন, তোমরা সেগুলো ফলো করতে পারো অবশ্যই। কেননা পড়াশোনা কিন্তু একটুখানি চালু রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট আসতে পারে সবার। তো সে বিষয়ে একটু সতর্ক হয়ে যাও। আর একটুখানি বলে রাখি তোমাদেরকে যে তোমাদের যে ফিলোসফি সাবজেক্টটি আছে, এই সাবজেক্টে কিন্তু দুটো পার্ট থাকে, একটা হলো লিখিত পার্ট আর একটা থাকে লজিক পার্ট। তো এই দুটো পার্টই যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তো তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই হিসাবে তোমাদেরকে লজিক এবং লিখিত পার্টের বিভিন্ন যেসব কোশ্চেন আছে বা লজিকের যেসব নিয়ম বা লজিক আছে সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো। তোমরা আশা করি উপকৃত হতে পারবে একটু হলেও। দেখো বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকে, আর আমি আশা করি যে ভিডিওটা তোমাদেরকে দেবো সেটা কিন্তু খুব শর্টকাট নিয়মে, খুব শর্টকাট পদ্ধতিতে কিন্তু তোমরা লজিকটা অবশ্যই শিখে যেতে পারবে খুব ডিটেলসে। তো দেখো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে দ্বাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায়, কিসের না, ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের নামটা কি দেখো, ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের প্রসার। এখন এই ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদের প্রসারের মধ্যে কি কি আছে আমরা একটু জেনে নেবো, অর্থাৎ যে কী কী বিষয় আমাদেরকে পড়তে হবে একটু সেই সম্পর্কে জেনে নেবো বা সেই বিষয় সম্বন্ধে একটু আমরা পরিচিত হব। তো দেখো দ্বিতীয় অধ্যায়ের নামটা আরেকবার জেনে নেব, কি না, ঊনবিংশ এবং বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এর মধ্যে থেকে কি কি পড়তে হবে এখানে একটু দেখিয়ে রাখি। টোটাল এটা 4টে ভাগ আছে, এখানে দেখতে পাচ্ছ 2.1, 2.2, 2.3 এবং 2.4। এই 4টে ভাগের মধ্যে থেকে যে পয়েন্টগুলো তোমাদেরকে দিয়েছে এর উপরেই তোমাদেরকে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে পড়াশোনা করতে হবে। এখান থেকেই তোমাদের বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন সব মিলিয়ে মিশিয়ে আসবে। তা কোন কোন পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসবে আমি সেখান থেকে একটু অবশ্যই তোমাদেরকে বলে দেব। দেখো প্রথমে আছে সপ্তদশ ও অষ্টাদশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এখান থেকে তোমাদেরকে টোটাল 4টে পয়েন্ট পড়তে হবে। প্রথম দেখো বলছে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা। দ্বিতীয় কী আছে না, ঊনবিংশ এবং বিংশ শতকের প্রথমার্ধে উপনিবেশ দখলে কাড়াকাড়ি। এরপরে বলছে এশিয়া মহাদেশে ঔপনিবেশিক শাসনের প্রসার। আর এখান থেকে লাস্ট পড়তে হবে না, সপ্তদশ ও অষ্টাদশ শতকে নতুন বিশ্বে ঔপনিবেশিকতাবাদ। এরপরে দেখো 2 নম্বর ভাগ থেকে কি কি পড়তে হবে। 2 নম্বর ভাগটা কি আছে আগে জেনে নাও। বলছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতি। এখান থেকে তোমাদেরকে টোটাল 3টে পার্ট পড়তে হবে। এর প্রথম পার্টে কী আছে না, মার্কেন্টাইল মূলধন। দ্বিতীয় কী আছে, শিল্প ও পুঁজিবাদী মূলধন। 3 নম্বর দেখা আছে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন থিসিস। এরপরে কি আছে 3 নম্বর ভাগ দেখো, এর বলছে ঔপনিবেশিকতাবাদের রাজনৈতিক ভিত্তি। এই রাজনৈতিক ভিত্তি থেকে কী কী পড়তে হবে না, একটাই পড়তে হবে। দেখো অর্থনৈতিকভাবে নির্ভরশীল ভূখণ্ডের ওপর সাম্রাজ্যবাদী রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। এবং শেষ অর্থাৎ 4র্থ ভাগ দেখো ঔপনিবেশিক সমাজে জাতি প্রশ্ন এবং এর প্রভাব। এখান থেকে কি কি পড়তে হবে না, জাতিগত প্রশ্ন এবং জাতি প্রশ্নের প্রভাব। এখান থেকে বলে রাখি এই যে 2 নম্বর পয়েন্টের 3 নম্বর যে পার্টটা দেখো, ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন থিসিস, এখান থেকে কিন্তু তোমাদের 2024 সালের এইচএসে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই থাকছে। তো কি কি কোশ্চেন থাকছে তোমরা একদম ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। তো ওগুলো তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করে জেনে নেবে। তো দেখো সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ জানার আগে আমাদেরকে জানতে হবে একটু কি না, উপনিবেশটা কি। এই উপনিবেশ কি, উপনিবেশ হলো যদি কোনো দেশ অন্য কোনো দেশের বা অঞ্চলের নির্দিষ্ট একটা ভূখণ্ড বা জায়গাকে দখল করে নেয়, তাহলে ওই যে জায়গাটা দখল করছে সেই জায়গাটা হলো উপনিবেশবাদ নামে পরিচিত। কাদের না, যারা দখল করছে তাদের হলো উপনিবেশ। এরপরের প্রশ্ন দেখো কি না, উপনিবেশবাদ কি
এর অর্থ কি? উপনিবেশবাদ কি, এর অর্থ কি? আগে জেনে নেব এই দুটো কোশ্চেন জানার আগে যে এই উপনিবেশবাদ বা ইংলিশে যেটাকে বলা হয় কলোনিজম, এই শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। কলোনিজম শব্দটি ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে এসছে। তো দেখো উপনিবেশবাদটা কি, না যখন কোনো শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে তখনই সেটাকে বলবে কি না উপনিবেশবাদ। এর ঠিক পরের প্রশ্ন দেখো, উপনিবেশবাদের প্রকৃতি কি? উপনিবেশবাদের প্রকৃতি ঠিক তিন ধরনের হয়। একটা হলো রাজনৈতিক রূপ, একটা হলো অর্থনৈতিক রূপ, আর একটা হলো সাংস্কৃতিক রূপ। ঠিক এর পরের প্রশ্ন দেখো কি না উপনিবেশবাদের বা উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যগুলি কি কি, বা কি উদ্দেশ্যে এই উপনিবেশ স্থাপন করে এক দেশ অন্য দেশের উপর। দেখো এই বিষয়ে একটু বলে রাখি, উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য কিন্তু বহু রকম হতে পারে। প্রধান দুটো কারণ কি, প্রধান দুটো একটা হলো সম্পদ আহরণ, যেটা শিল্পের কাজে ব্যবহার করা হয়, আর একটা হলো ধর্মীয় কারণ, অর্থাৎ ধর্মের সম্প্রসারণ ঘটানো। দেখো বিভিন্ন দেশগুলি যারা উপনিবেশ স্থাপন করেছে তাদের মূল উদ্দেশ্য হলো যে শিল্প বিপ্লব ঘটানো, অর্থাৎ যে সমস্ত দেশে শিল্প বিপ্লব ঘটেছে দেখা গেল তাদের দেশে বিভিন্ন কাঁচামালের অভাব। যেমন দেখো একটা দেশ খনিজ সম্পদ দ্বারা কিন্তু সমৃদ্ধ, যেমন সোনা রূপো অন্যান্য খনিজ সম্পদ দ্বারা কিন্তু সমৃদ্ধ। তাহলে যাদের দেশে শিল্প বিপ্লব ঘটেছে তারা কি করবে না ওই দেশের উপর উপনিবেশ স্থাপন করে তাদের থেকে যে সমস্ত খনিজ সম্পদ আছে সেগুলো কিন্তু নিজের দেশে নিয়ে এসে তারা শিল্পের বিকাশ ঘটাবে বা শিল্প বিপ্লব ঘটাবে। আরেকটা কারণ কি বললাম না ধর্মীয় কারণ। ধর্মীয় কারণটা কি না বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যেমন তার ধর্মকে প্রচার করে প্রসারিত করতে চায়, ঠিক সেরকমই কারণে কিন্তু এক ধর্মের মানুষ অন্য ধর্মের উপরে প্রভাব বিস্তার করার জন্য কিন্তু উপনিবেশ স্থাপন করে থাকে। এরপর দেখো যে 19 শতকের কাদের প্রচেষ্টায় একের পর এক উপনিবেশ গড়ে ওঠে। এক্ষেত্রে বলে রাখি যে ইউরোপীয় বিভিন্ন যে সমস্ত দেশগুলি তারা কিন্তু 19 শতক থেকে একের পর এক উপনিবেশ গড়ে তোলার প্রচেষ্টায় মেতে ওঠে। এই সমস্ত দেশের মধ্যে আছে ব্রিটেন, স্পেন, ফ্রান্স, পর্তুগিজ, ওলন্দাজদের মতো দেশগুলো। পরে এদের সঙ্গে আবার জার্মান, আমেরিকা এরা কিন্তু যুক্ত হয়ে কি করে না একের পর এক উপনিবেশ কিন্তু তারা গড়ে উঠতে থাকে। দেখো এর পরের প্রশ্ন কি আছে এখানে না নয়া উপনিবেশবাদ কি। এতক্ষণ আমরা জানছিলাম উপনিবেশবাদ কি, এবার বলছে নয়া উপনিবেশবাদ কি। এই বিষয়ে একটু বলি। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিতে যখন ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলি যারা উপনিবেশবাদ স্থাপন করছিল তারা কিন্তু অর্থ এবং সামরিক সাহায্যের লোভ দেখিয়ে কি করেছিল না এই যে সমস্ত স্বাধীনতাপ্রাপ্ত অর্থাৎ সদ্য স্বাধীনতাপ্রাপ্ত হয়েছে যে সমস্ত দেশগুলো তাদের উপর কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে একটা অদৃশ্য নিয়ন্ত্রণ চালাতে থাকে। এটাই মূলত এই নয়া উপনিবেশবাদ। এরপরে দেখো যে উপনিবেশবাদের প্রভাব কি, এই বিষয়ে একটু বলে রাখি। এই উপনিবেশবাদের প্রভাবে একদিকে বাণিজ্যিক শক্তিগুলো যেমন শাসক শক্তিতে রূপান্তরিত হয়েছে, ঠিক অন্যদিকে স্বাধীনতাপ্রাপ্ত বা স্বাধীন দেশগুলির অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকগুলি কিন্তু সাম্রাজ্য বিস্তারকারী ঔপনিবেশিক শক্তিগুলির নিয়ন্ত্রণাধীনে চলে এসছে। কি হয়েছে নাকি না যে সমস্ত দেশ স্বাধীন ছিল তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক দিকে কি করছে যারা উপনিবেশ স্থাপন করছে তাদের হাতে কিন্তু এটা অটোমেটিক চলে যাচ্ছে। কার প্রভাবে না এই উপনিবেশবাদের প্রভাবে। বোঝা গেল? দেখো এরপর দেখো কি না উপনিবেশবাদের অবসান কেন ঘটলো। দেখো যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, ঠিক সেরকমই এই উপনিবেশবাদ যেমন শুরু হয়েছিল এরও অবসানের কিছু কিছু কারণ আছে। কি কারণে এই উপনিবেশবাদের অবসান ঘটেছিল। দেখো তোমাকে যদি কারোর অধীনে রাখা হয় এবং সে যদি তার ইচ্ছা মতো তোমাকে চালায় তুমি কিন্তু সেটা মেনে নেবে না। ঠিক একই রকমভাবে যে সমস্ত দেশগুলি অন্য দেশের উপর উপনিবেশ স্থাপন করে তাদের উপরে অকথ্য অত্যাচার চালাতো তারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো মেনে নিতে পারেনি। তারা কি করেছে না এর বিরুদ্ধে কিন্তু ডাক দিয়েছে, এই উপনিবেশবাদের বিরুদ্ধে কিন্তু ডাক দিয়েছে। মূল কারণ কি হতে পারে
এখানে একটু বলে রাখি যে প্রধান বা মূল কারণ হচ্ছে যে একটা জাতীয়তাবাদী মুক্তি আন্দোলন, অর্থাৎ যারা ওই অন্য দেশের ওপর সাম্রাজ্য বা উপনিবেশ স্থাপন করছে, তাদের যে অসহ্য অকথ্য অত্যাচার, তাদের বিরুদ্ধে ওই নির্দিষ্ট অঞ্চলের অধিবাসীরা কিন্তু একটা মুক্তি আন্দোলনের ডাক দিয়েছে। কারণ কি, দ্বিতীয় পয়েন্ট হলো তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনার উদ্ভব ঘটেছে। না, তারাও ডিপেন্ডেন্ট, তারাও স্বাধীন, তারা অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতির দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, তারা স্বাধীন হতে চায়। এইটাই হলো জাতীয়তাবাদী উদ্ভাবন বা জাতীয়তাবাদের উদ্ভব। ঠিক একইভাবে কি বলবো না, রাষ্ট্রসংঘের গুরুত্ব এবং নির্জোট গঠন কিন্তু এই উপনিবেশবাদের অবসান ঘটিয়েছিল। তো দেখো, একটু আগে আমরা জেনেছি উপনিবেশবাদ কি, বা এই সম্বন্ধে একটু আগে আমরা আলোচনা করেছি। এখন জানবো যে সাম্রাজ্যবাদ কি, বা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, বা এই সম্বন্ধে অর্থাৎ সাম্রাজ্যবাদ সম্বন্ধে একটু আলোচনা করে নেব। দেখো, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম বলতে কি বোঝায়, এর অর্থ কি, এটা জানার আগে আমরা একটু জেনে নেব যে এই সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটা ঠিক কোথা থেকে এসছে। দেখো, এই ইম্পেরিয়ালিজম শব্দটা ল্যাটিন শব্দ ইম্পেরিয়া থেকে এসছে। প্রশ্ন হলো যে এর অর্থ কী, অর্থাৎ এই ইম্পেরিয়ালিজম শব্দটার অর্থ ঠিক কী। দেখো, ইম্পেরিয়ালিজম শব্দের অর্থ ছিল যে সামরিক কর্তৃত্ব, পরে এর অর্থ দাঁড়ায় যে বৃহৎ বা শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন। তো কি বললাম, যে বৃহৎ বা শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন, এর অর্থ হলো যে এই ইম্পেরিয়ালিজম শব্দের অর্থ। বোঝা গেল? তো দেখো কি বললাম, যে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, বা সাম্রাজ্যবাদটা অ্যাকচুয়ালি কি জিনিস। একটু বলে রাখি যে কোনো রাষ্ট্র বা জাতির ওপর একটি শক্তিশালী রাষ্ট্র দ্বারা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে শাসন প্রতিষ্ঠা বা যে ক্ষমতা তারা প্রয়োগ করে, সেটাই হলো এই মূলত সাম্রাজ্যবাদ। কি বললাম, যে কোনো শক্তিশালী রাষ্ট্র যখন একটা দুর্বল রাষ্ট্র বা দুর্বল জাতির ওপর একটা বল প্রয়োগ করে বা তাদের নিয়ন্ত্রণাধীন আনতে চায়, সেটাই হলো মূলত এখানে সাম্রাজ্যবাদ। তো দেখো, এর পরের পার্টটা কি আছে না, সাম্রাজ্যবাদের লক্ষ্য কি বা উদ্দেশ্য কি ছিল। দেখো, সাম্রাজ্যবাদের লক্ষ্য বা মূল উদ্দেশ্য ছিল যে যে দেশে তারা উপনিবেশ স্থাপন করছে বা সাম্রাজ্যবাদ স্থাপন করছে, সেখান থেকে সম্পদের অর্থের শোষণ এবং সম্পদ লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। এছাড়াও কি ছিল না, আমদানি যে সমস্ত কাঁচামাল তাদের দরকার ছিল, সেগুলো তারা কি করতো না, ওই সমস্ত উপনিবেশ থেকে তারা নিজের দেশে আমদানি করতো, এবং সেখান থেকে যে সমস্ত পণ্য সামগ্রী উৎপন্ন হতো, সেগুলো তারা কী করতো না, উপনিবেশ যেখানে তারা উপনিবেশবাদ গড়ে তুলেছিল, সেখানে তারা কী করতো না, বিক্রির উদ্দেশ্যে তারা রপ্তানি করতো এই সমস্ত সাম্রাজ্যবাদীরা। তা এটাই ছিল তাদের মূল লক্ষ্য আর কি। তো এরপর দেখো কি না, নয়া সাম্রাজ্যবাদ। এই নয়া সাম্রাজ্যবাদটা কি, এর আগে আমরা দেখেছিলাম সাম্রাজ্যবাদটা কী ছিল না, অপেক্ষাকৃত শক্তিশালী দেশগুলি দুর্বল দেশগুলির উপর অত্যাচার, শোষণ ইত্যাদি চালাচ্ছিল। এখন নয়া সাম্রাজ্যবাদ হলো নতুন বিশ্বে যে সমস্ত দেশগুলি একটু অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ বা অর্থনৈতিক দিক থেকে যারা শক্তিশালী, তারা ওই দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও তাদের কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে একটা আধুনিক সুকৌশল প্রয়োগ করে কিন্তু তাদের নিয়ন্ত্রণটা চালাচ্ছে। আধুনিক বিশ্বে এই যে নিয়ন্ত্রণ তারা চালাচ্ছে আধুনিক পদ্ধতিতে বা সুকৌশলে, এটাই হলো এই নয়া সাম্রাজ্যবাদ। তো এবার দেখো, আমরা একটু জেনে নেব যে এই পুঁজিবাদটা কী জিনিস। আসলে দেখো, পুঁজিবাদ হলো যে ব্যক্তিগত বা নিজের উদ্যোগে সম্পদের উৎপাদন, বণ্টন এবং বিনিময়ের ফলে অধিক পরিমাণে মুনাফা অর্জনই হলো পুঁজিবাদ। দেখা গেল তুমি একটা জামা কাপড়ের দোকান খুললে, ওই জামা কাপড় প্রথমে পাইকারি মার্কেট থেকে তুমি কিনে নিয়ে আসো, নিজের দোকানে রাখছো এবং সেটাকে তুমি বিক্রি করছো অন্যের কাছে। ঠিক একইভাবে উৎপাদন, বণ্টন এবং বিনিময়ের মাধ্যমে তোমার কী হলো না, তোমার কিছু লাভ হলো। এটাই হলো এই মুনাফাটাই হলো মূলত এই পুঁজিবাদ। বোঝা গেল? তো এরপরে দেখো যে বাণিজ্যিক পুঁজি কি, এটা একটু জেনে নেব। দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত পুঁজিকে বলা হয় বাণিজ্যিক পুঁজি। একটু ভালো করে বুঝিয়ে দিই, আমরা এখন বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করি না, ইংরেজি থেকে বলে ইনভেস্ট করছি, মানে অর্থাৎ ওখানে বিনিয়োগ করছি। তো এই ব্যবসার ক্ষেত্রে যখন টাকা বা পয়সা বিনিয়োগ করছি, সেটাই হলো মূলত এই বাণিজ্যিক পুঁজি। এরপরে দেখো
বলছি লগ্নি পুঁজি, এটা একটু ভালো করে বুঝে নেবে, একদম সহজ সরল ভাষায় বলবো। এই লগ্নি পুঁজিটা কি? দেখা গেল একটা ব্যবসাতে বা বাণিজ্যে আমি কিছু টাকা সেখানে বিনিয়োগ করেছি বা ইনভেস্ট করেছি, সেই টাকা থেকে যে লাভের অংশটা পাবো, এই লাভের টাকাটা আবার ওই ব্যবসার কাজে আমি বিনিয়োগ করলাম। এর ফলে কী হলো, টাকার পরিমাণটা আবার বেড়ে গেল। লাভের টাকার মূল টাকা দুটো একসঙ্গে আমি ইনভেস্ট করার ফলে কী হলো না, যে মূল টাকাটা হচ্ছে সেটা আবার বেড়ে গেল, অর্থাৎ ইনভেস্ট করা যে অর্থটা সেটা বেড়ে গিয়ে কী হচ্ছে না, তার থেকে আবার কিন্তু লাভ পাচ্ছি একটু বেশি পরিমাণে। এই যে লাভের টাকায় আবার লাভ পাওয়া, এটাই হলো মূলত লগ্নি পুঁজি। বোঝা গেল? তো দেখো এরপর আলোচনা করব যে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্বটা আসলে কি। এই সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিন তত্ত্বটা মূলত যে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টা কিন্তু সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখেছেন এই হবসন এবং লেনিন। তাই এই হবসনের এবং লেনিনের এই মতবাদটি কি না, হবসন এবং লেনিন তত্ত্ব নামেই কিন্তু পরিচিত। তো এই বিষয়ে একটু বলে রাখি, তোমাদের এইখান থেকে কিন্তু 2024 সালে, কি বললাম, 2024 সালে কিন্তু বড় কোশ্চেন অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, 95% রেখে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে কি বড় কোশ্চেন আছে কি না আছে আমি সেগুলো তোমাদের কাছে দিয়ে দেবো এবং সেই সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। আর একটা বিষয় যেটা বললাম যে দর্শনের যে লজিকের বা বিস্তারধর্মী প্রশ্নের যে বিষয়টা বললাম, তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি সেই মতো তোমাদেরকে ভিডিও তৈরি করে দিতে পারবো। এরপরে দেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মতটা আসলে কি। তো কি বললাম, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত কি। সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত হলো এটা একটা একচেটিয়া পুঁজিবাদের একটা পর্যায় মাত্র। পরের প্রশ্ন দেখো যে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের মূল বক্তব্য কি। এই বিষয়ে হবসন অর্থাৎ কি বলেছেন, যে না কাঁচামাল সংগ্রহ করা একটা জায়গা থাকতে হবে নির্দিষ্ট, এবং যে পণ্যটা উৎপন্ন হচ্ছে সেটা বিক্রয়ের জন্য একটা নির্দিষ্ট বাজার থাকবে এবং ওই ব্যবসায় মূলধন বিনিয়োগের একটা সংস্থা থাকবে। এগুলোই হলো অর্থাৎ, এবং ওই মূলধন বিনিয়োগ করে তার থেকে মুনাফা অর্জন করাটাই থাকবে এই সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য, এটাই হবসন বলেছেন। তো এটুকুই হলো হবসনের মূল বক্তব্য। তো দেখো বড় কোশ্চেন হিসেবে অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন হিসেবে যে কোশ্চেনগুলো তোমরা এই অধ্যায় থেকে মূলত পড়বে টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য, দেখো কি আছে, উপনিবেশবাদ কি, এর সঙ্গে বা এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো, এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো, যেটা এই 2 বছরে খুব আসার চান্স ছিল কিন্তু কোনোবারই আসেনি। সব জায়গাতে বা সব টিচারও কিন্তু বলেছিল এই কোশ্চেনটা পড়ে যাবে, তো এবারও সেই হিসেবে রেখেছি, তোমরা একটু কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এরপরে কি আছে না, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। আবার একটু বলি, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো, এটা থাকবে 3 নম্বর কোশ্চেন। তো এই 3টে কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে রেডি করে যাও পরীক্ষার জন্য ভালো করে। আর পরের ভিডিওতে আমি এই 3টে কোশ্চেন তোমরা কিভাবে লিখবে, কোথায় কোনটা লিখলে একটু বেশি নাম্বার পাওয়া যাবে, কোন পয়েন্টগুলো অবশ্যই লিখতে হবে, সেই বিষয় সংক্রান্ত আলোচনা আমি পরের ভিডিওতে করব। তো তোমরা কিন্তু পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।